বিশ্বের শক্তি এখন শুধু ক্ষমতার মাপকাঠি নয়, এটা স্থিতি, প্রভাব, অভিযোজন এবং নীরব কৌশলের খেলা। ভারতের অর্থনীতি ও প্রযুক্তি শক্তি তাকে ভবিষ্যতের বিশ্ব শক্তির কেন্দ্রে নিয়ে গেছে। বাংলাদেশ নির্ভরযোগ্য ভূ রাজনৈতিক নোড হিসেবে তার গুরুত্ব বাড়াচ্ছে। ভিয়েতনাম গ্লোবাল ম্যানুফ্যাকচারিং ম্যাপে অপরিহার্য। তুরস্ক কৌশলগত ব্যালেন্সিং এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে খেলাটার গতিপথ বদলাচ্ছে। আর নাইজেরিয়া যুবশক্তি ও উদ্ভাবনের সম্ভাবনা নিয়ে আগামী আফ্রিকার নেতৃত্বের প্রার্থী। এই দেশগুলো কেবল বর্তমান নয়, তারা আগামীকালের রূপকার। তাদের পদক্ষেপ, নীতিমালা এবং কৌশল নির্ধারণ করবে বিশ্ব কোথায় দাঁড়াবে। চলুন বিশ্লেষণ করা যাক। ভারত পরের বিশ্বশক্তি কেন? 2026 সালের বিশ্ব রাজনীতিতে ভারত আর শুধু একটি বড় দেশ নয়, এটি ধীরে ধীরে নিজেকে গড়ে তুলছে একটি কৌশলগত, অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তি কেন্দ্র হিসেবে। বিশাল অর্থনৈতিক আকার, দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি, বিপুল মানব সম্পদ এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাব, এই সব কিছু মিলিয়ে ভারত আজ একটি বহুস্তরীয় শক্তির রূপ নিচ্ছে, যাকে উপেক্ষা করা আর সম্ভব নয়। অর্থনৈতিক দিক থেকে ভারত ইতিমধ্যেই একটি নতুন মাইলফলকে পৌঁছেছে। 2025-26 অর্থ বছরের হিসাব অনুযায়ী দেশটি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে এবং ইতিমধ্যেই অর্থনৈতিক আকারে জাপানকে পেছনে ফেলেছে ভারত। প্রায় $4 ট্রিলিয়ন বেশি জিডিপি কেবল একটি সংখ্যা নয়, এটি বৈশ্বিক বাজারে ভারতের অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিনিয়োগ, উৎপাদন ও আন্তর্জাতিক বাণিজ্যে ভারত এখন একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ প্রবৃদ্ধির ধারা। 2026 সালের দিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার প্রায় 7.5% কাছাকাছি, যা বিশ্বের বড় অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম দ্রুত। এই আকার ও গতির সমন্বয় ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত করেছে। ভারতের আরেকটি বড় শক্তি তার জনসংখ্যা ও বাজার। 140 কোটির বেশি মানুষের দেশটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অভ্যন্তরীণ বাজার। দ্রুত বেড়ে ওঠা মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতা বাড়ছে, যা ভারতকে বৈশ্বিক ব্র্যান্ড ও বিনিয়োগকারীদের জন্য অপরিহার্য করে তুলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অনুকূল জনসংখ্যাগত কাঠামো। ভারতের মধ্যম বয়স প্রায় 28 বছর। এই তরুণ জনগোষ্ঠী দীর্ঘ সময় ধরে উৎপাদনশীল থাকার সম্ভাবনা তৈরি করছে, যা উদ্ভাবন ও অর্থনৈতিক সম্প্রসারণে বড় সুবিধা দেয়। যদিও মাথাপিছু আয় এখনও তুলনামূলকভাবে কম, তবু বৃহৎ অর্থনৈতিক ভর ও ভবিষ্যৎ সম্ভাবনার কারণে ভারতকে কেবল এই সূচকে বিচার করা যায় না। সামরিক ক্ষেত্র ভারত তার অবস্থান শক্ত করছে। পারমাণবিক শক্তিধর এই দেশটি সামরিক সক্ষমতায় বিশ্বের চতুর্থ শক্তিশালী রাষ্ট্র। দেশটি বিশ্বের শীর্ষ সামরিক ব্যয়কারী রাষ্ট্রগুলোর একটি এবং সাম্প্রতিক বাজেটে প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য বৃদ্ধি করা হয়েছে। এই বিনিয়োগের লক্ষ্য শুধু বাহিনীর আকার বাড়ানো নয়, বরং আধুনিকায়ন, যুদ্ধবিমান, সাবমেরিন, নৌবাহিনী ও স্বয়ংক্রিয় প্রযুক্তিতে সক্ষমতা বাড়ানো। বিশাল সক্রিয় সামরিক জনবল এবং পরমাণু সক্ষমতার উপস্থিতি ভারতকে আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যে একটি নির্ণায়ক শক্তিতে পরিণত করেছে। কূটনৈতিকভাবে ভারত একটি আলাদা পথ বেছে নিয়েছে। এটি কোনো একক শক্তি ব্লকের অংশ না হয়ে একাধিক আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সক্রিয়। পশ্চিমা জোট থেকে শুরু করে উদীয়মান অর্থনীতির জোট পর্যন্ত ভারত প্রতিবেশীদের মধ্যে কূটনৈতিকভাবে প্রভাব হারালেও চরম প্রতিদ্বন্দ্বী চীনের সাথে সম্পর্ক উন্নয়ন ঘটিয়েছে। আমেরিকার সাথে ইন্দো প্যাসিফিকে গুরুত্বপূর্ণ মিত্র হয়েও রাশিয়ার সাথে আছে সামরিক সম্পর্ক। ইরানের সাথে ভারতের ঐতিহাসিক বন্ধুত্ব যেমন আছে, তেমনি ইসরায়েলও তাদের মিত্র। এই কৌশলগত স্বাধীনতা ভারতকে আন্তর্জাতিক রাজনীতিতে নমনীয় কিন্তু প্রভাবশালী অবস্থানে রাখে।
সব মিলিয়ে ভারতের শক্তি কোনো একক উপাদানে সীমাবদ্ধ নয়। বিশাল অর্থনৈতিক ভর, বিপুল বাজার ও যুবশক্তি, দ্রুত সামরিক আধুনিকায়ন, ডিজিটাল উদ্ভাবন এবং ভারসাম্য কূটনীতি, এই সবকিছু একসঙ্গে ভারতকে 2026 সালের বিশ্ব ব্যবস্থায় একটি ভবিষ্যৎ বিশ্বশক্তির কেন্দ্রে নিয়ে এসেছে। বাংলাদেশ বিশ্ব এখন হিসাব করতে শুরু করেছে। বাংলাদেশকে দীর্ঘদিন ধরে একটি গার্মেন্টস নির্ভর দেশ হিসেবে দেখা হয়েছে। এই ট্যাগটি পুরোপুরি ভুল নয়, কিন্তু এটি অসম্পূর্ণ। কারণ 2026 সালের বাংলাদেশ শুধু একটি শিল্প খাত নির্ভর অর্থনীতি নয়, এটি একটি ভূগোল চালিত স্থিতিশীল ও কৌশলগত রাষ্ট্র, যার গুরুত্ব ধীরে ধীরে বৈশ্বিক আলোচনায় ঢুকছে। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার ভূগোল। বঙ্গোপসাগরের মুখে অবস্থিত এই দেশটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝখানে একটি প্রাকৃতিক সংযোগস্থল। এই অবস্থান কোনো রাজনৈতিক সিদ্ধান্তে বদলায় না। ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্র সবাই ইন্দো প্যাসিফিকের নিরাপত্তা ও বাণিজ্যিক প্রবাহ নিয়ে চিন্তা করছে, আর সেই সমীকরণের ঠিক মাঝখানে বাংলাদেশ। সমুদ্রপথ, বন্দর, লজিস্টিক্স ও আঞ্চলিক সংযোগ, এই 4টি জায়গায় বাংলাদেশ ভবিষ্যতে একটি স্ট্র্যাটেজিক নোড হিসেবে উচ্চারিত হবে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ হয়তো এখনো বিশাল শক্তি নয়, কিন্তু এটি ধারাবাহিক। গত 2 দশকে দেশটি দেখিয়েছে স্থিতিশীল প্রবৃদ্ধি কিভাবে তৈরি হয়। রপ্তানি নির্ভর শিল্প, বিশেষ করে পোশাক খাত, বাংলাদেশকে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের স্থায়ী অংশ করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অবকাঠামো সম্প্রসারণ, বন্দর, সড়ক, বিদ্যুৎ ও সংযোগ প্রকল্প, যা দেশটিকে কেবল উৎপাদক নয়, বরং আঞ্চলিক বাণিজ্য করিডোর হিসেবে প্রস্তুত করছে। একই সঙ্গে প্রবাসী শ্রমিকদের মাধ্যমে বৈদেশিক মুদ্রা প্রবাহ বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য অর্থনীতির পরিচয় দিচ্ছে। এই 3টি স্তম্ভ মিলিয়ে 2026 সালের বাংলাদেশ দাঁড়াচ্ছে একটি রিলায়েবল রিজিওনাল ইকোনমি হিসেবে, যেখানে ঝুঁকি কম, ধারাবাহিকতা বেশি। নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ খুব সচেতনভাবে একটি আলাদা পথ বেছে নিয়েছে। এটি কোনো অস্ত্র প্রতিযোগিতায় নামেনি, কিন্তু নিরাপত্তাকে অবহেলা করেনি। ফোর্সেস গোল 2030-এর আওতায় ধাপে ধাপে আধুনিকায়ন হচ্ছে, বিশেষ করে নৌবাহিনী ও উপকূলীয় সক্ষমতায় এবং দেশের আকাশসীমার নিরাপত্তায়। এর পেছনে যুক্তি পরিষ্কার। বাংলাদেশের নিরাপত্তা মানে শুধু স্থল সীমান্ত নয়, সমুদ্র সীমা ও বাণিজ্যিক জলপথের সুরক্ষা। এই হিসেবি ও প্রতিরক্ষামূলক দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে আঞ্চলিক নিরাপত্তা আলোচনায় একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশের কূটনৈতিক অবস্থান। দেশটি বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রাখে, কারো অন্ধ মিত্র নয়, আবার কারো প্রকাশ্য প্রতিপক্ষও নয়। এই নীরব বাস্তববাদী কূটনীতি বাংলাদেশকে এমন এক অবস্থানে নিয়ে যাচ্ছে যেখানে বড় শক্তিগুলো সিদ্ধান্ত নেওয়ার আগে ঢাকা কি ভাবছে তা জানতে চায়। বাংলাদেশ হয়তো কোনোদিন সুপার পাওয়ার হবে না, কিন্তু এটি হবে এমন একটি দেশ যাকে উপেক্ষা করা যাবে না। পরাশক্তিরা সবসময় বাংলাদেশকে কাছে চাইবে, যেমন বর্তমানে জাপান, চীন, যুক্তরাষ্ট্র সহ বড় বড় অর্থনৈতিক শক্তিগুলো বাংলাদেশকে কাছে চাইছে, যেমন ইউরোপীয় ইউনিয়ন কিংবা মধ্যপ্রাচ্যের বড় শক্তিগুলো বাংলাদেশের সঙ্গে ব্যবসা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করছে। বিশ্বের বড় বড় বন্দর পরিচালনার সাথে জড়িতরা বিনিয়োগে এগিয়ে আসছে। 2026 সালে বিশ্ব মঞ্চে বাংলাদেশের নাম উচ্চারিত হবে শক্তির দাপটে নয়, বরং ভূগোল, স্থিতি ও নির্ভরযোগ্যতার কারণে। আর বর্তমান বিশ্ব ব্যবস্থায় অনেক সময় এই নীরব শক্তি সবচেয়ে টেকসই। ভিয়েতনাম উৎপাদন শক্তিতে সবাইকে ছাড়িয়ে যাবে।
ভিয়েতনামের উত্থান কোনো হঠাৎ ঘটনা নয়, আবার কোনো উচ্চস্বরে ঘোষণার ফলও নয়। এটি এসেছে দীর্ঘদিনের পরিকল্পনা, নিয়ন্ত্রিত অর্থনৈতিক সংস্কার এবং বাস্তববাদী রাষ্ট্রচিন্তার মাধ্যমে। 2026 সালের বিশ্বমঞ্চে ভিয়েতনাম উচ্চারিত হবে শক্তির দাপটে নয়, বরং অপরিহার্যতার কারণে। বিশ্ব অর্থনীতি এখন একটি বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। বহুজাতিক কোম্পানিগুলো আর একটি দেশের উপর পুরো উৎপাদন নির্ভর করতে চায় না। এই প্রেক্ষাপটে ভিয়েতনাম হাজির হয়েছে একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে। কম শ্রমব্যয়, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় পরিকল্পনার ধারাবাহিকতা, এই তিনটি উপাদান দেশটিকে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে স্থায়ী জায়গা করে দিয়েছে। ইলেকট্রনিক্স, টেক্সটাইল, ভোক্তা পণ্য থেকে শুরু করে হালকা যন্ত্রাংশ উৎপাদন, ভিয়েতনাম এখন গ্লোবাল ম্যানুফ্যাকচারিং ম্যাপের একটি গুরুত্বপূর্ণ নোড। কিন্তু ভিয়েতনামের শক্তি শুধু কারখানায় সীমাবদ্ধ নয়, এর কূটনীতি নীরব কিন্তু হিসেবি। দেশটি কারো প্রকাশ্য শত্রু নয়। চীনের সঙ্গে তার গভীর বাণিজ্যিক সম্পর্ক আছে, আবার পশ্চিমা দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠ অর্থনৈতিক যোগাযোগ বজায় রাখে। এই ভারসাম্যপূর্ণ অবস্থান, যাকে বলা হয় লো নয়েজ ডিপ্লোমেসি, ভিয়েতনামকে ভূ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে তুলনামূলকভাবে নিরাপদ রেখেছে। বিশ্ব রাজনীতির উচ্চস্বরে সংঘাতের ভিড়ে ভিয়েতনাম নিজেকে রেখেছে প্রয়োজনীয় কিন্তু অপ্রদর্শনমূলক এক অবস্থানে। 2026 সালে ভিয়েতনাম কোনো বিশ্ব নেতা বা সামরিক শক্তি হিসেবে আলোচনায় আসবে না, বরং এটি উচ্চারিত হবে এমন একটি দেশের নাম হিসেবে যার কারখানা, সরবরাহ ব্যবস্থা এবং উৎপাদন সক্ষমতা ছাড়া বৈশ্বিক বাজার সচল রাখা কঠিন। আধুনিক বিশ্বে শক্তির একটি নতুন সংজ্ঞা তৈরি হচ্ছে, আর ভিয়েতনাম সেই সংজ্ঞার বাস্তব উদাহরণ। তুরস্ক শক্তির সংযোগস্থল। তুরস্কের শক্তি তার অর্থনীতির আকারে নয় কিংবা প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বেও নয়। তুরস্কের আসল শক্তি তার অবস্থানে, ভৌগোলিক, কৌশলগত এবং কূটনৈতিক অবস্থানে। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা এই দেশটি যুগের পর যুগ ধরে প্রমাণ করেছে কিছু রাষ্ট্র শক্তিশালী হয় কারণ তারা ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকে। 2026 সালের বিশ্বমঞ্চে তুরস্ক আলোচনায় আসবে একটি কারণে। এটি এমন একটি দেশ যা একই সঙ্গে একাধিক শক্তির সঙ্গে কথা বলতে পারে। তুরস্ক ন্যাটোর সদস্য, আবার রাশিয়ার সঙ্গে তার কার্যকর যোগাযোগ রয়েছে। মধ্যপ্রাচ্য, কৃষ্ণ সাগর ও ককেসাস, এই তিনটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অঞ্চলের সংযোগে তুরস্ক একটি অনিবার্য মধ্যস্থতাকারীতে পরিণত হয়েছে। বিশ্ব রাজনীতির বিভক্ত বাস্তবতায় এই ক্ষমতাই তুরস্ককে আলাদা করে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প এই প্রভাবকে দৃশ্যমান করেছে। দেশটি দেখিয়েছে আধুনিক অস্ত্র কেবল যুদ্ধক্ষেত্রের উপকরণ নয়, এগুলো কূটনীতির ভাষা। TB2 ড্রোন ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে ব্যবহার হয়ে তুরস্কের সামরিক প্রযুক্তিকে আন্তর্জাতিক পরিচিতি দিয়েছে। এর ফলে তুরস্ক শুধু অস্ত্র বিক্রেতা নয়, বরং নিরাপত্তা আলোচনায় একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। তবে তুরস্কের সবচেয়ে বড় দক্ষতা হল ব্যালেন্সিং গেম। এটি কোনো একক ব্লকের নিয়ম পুরোপুরি মেনে চলে না, আবার কারো সঙ্গে প্রকাশ্য বিচ্ছেদেও যায় না। এই কৌশল তুরস্ককে কখনো কখনো অস্বস্তিকর কিন্তু প্রয়োজনীয় অংশীদারে পরিণত করে। 2026 সালে তুরস্ক কোনো বৈশ্বিক নিয়ম প্রণেতা হবে না, কিন্তু এটি হবে একটি স্ট্র্যাটেজিক ডিসরাপ্টর যে নিজে নিয়ম বানায় না কিন্তু সংকটের মুহূর্তে খেলাটার গতি বদলে দিতে পারে। উদাহরণ, ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনায় দুই দেশকে আলোচনার টেবিলে আনার কাজটি করেছে তুরস্ক। সুতরাং বর্তমান বিশ্বের অনিশ্চয়তায় এমন দেশগুলোর গুরুত্ব ক্রমেই বাড়ছে। নাইজেরিয়া ভবিষ্যতের শক্তি, বর্তমানের চ্যালেঞ্জ। নাইজেরিয়া আজকের শক্তি নয়, নাইজেরিয়া মূলত আগামী দশকের গল্প। কিন্তু ইতিহাসে বহুবার দেখা গেছে ভবিষ্যৎ শক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তারা আগে থেকেই আলোচনায় থাকে।
নাইজেরিয়ার সবচেয়ে বড় সম্পদ তার জনসংখ্যা। আফ্রিকার সর্বাধিক জনবহুল দেশটি দ্রুত একটি যুব নির্ভর সমাজে পরিণত হচ্ছে। এই বিপুল তরুণ জনগোষ্ঠী মানে শুধু শ্রমশক্তি নয়, এটি একটি বিশাল ভোক্তা বাজার, ডিজিটাল ব্যবহারকারী এবং সম্ভাব্য উদ্ভাবকের ভাণ্ডার। সঠিক দিক নির্দেশনা পেলে এই জনসংখ্যাই নাইজেরিয়ার শক্তির কাঁচামাল হয়ে উঠতে পারে। প্রযুক্তি খাতে ইতোমধ্যে সেই সম্ভাবনার ইঙ্গিত দেখা যাচ্ছে। লাগোস আজ আফ্রিকার সবচেয়ে গতিশীল স্টার্টআপ হাবগুলোর একটি। ফিনটেক, ডিজিটাল পেমেন্ট, মোবাইল সার্ভিস, এই খাতগুলোতে নাইজেরিয়া শুধু আফ্রিকান সমস্যার সমাধান দিচ্ছে না, বরং বৈশ্বিক বিনিয়োগও আকর্ষণ করছে। এটি প্রমাণ করে সীমাবদ্ধতার মধ্যেও নতুন শক্তি জন্ম নিতে পারে। 2026 সালের বিশ্ব এক দ্বিধাবিভক্ত পৃথিবী। এখানে শক্তির ভর ক্রমাগত পাল্টে যাচ্ছে। শত্রু ও মিত্র ব্যবস্থা নির্ধারণ হচ্ছে স্বার্থের মাপকাঠিতে। এই বিশ্ব নিয়ন্ত্রণে মরিয়া হয়ে একে অপরের সাথে যখন সংঘাতে ব্যস্ত পরাশক্তিরা, তখন নীরবে ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম, তুরস্ক, নাইজেরিয়া এই দেশগুলো হয়ে উঠছে আগামী দিনের কি ফ্যাক্টর। এদের মধ্যে কেউ এগিয়ে আছে, কেউ প্রস্তুতি নিচ্ছে, আর কেউ এখনো লড়াই শিখছে। দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই।